আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব জ্যামিতির মৌলিক ও তথ্যমূলক প্রয়োজনীয় বিষয় নিয়ে, অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে জ্যামিতি করতে গেলে জানতেই হবে। তার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হচ্ছে রেখা, অপরটা কোণ। আমরা আজকে রেখা ও কোণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, আশা করি সাথে থাকবেন। প্রথমে আমরা রেখা নিয়ে আলোচনা করি। রেখা রেখা কি? রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলে, বা বিন্দুর সঞ্চার পথকে রেখা বলে। বিন্দু যে পথে চলে, অর্থাৎ একটা বিন্দু এভাবে যে পথে চলতে থাকে সেটাকে রেখা বলে। এই রেখার ভিতরে একটু খেয়াল করে দেখবেন, রেখা বিন্দু চলতে থাকে, তো এই বিন্দুটা কত দূর চলবে তার কোনো নির্দিষ্ট মান না, এই জন্য রেখার দুই পাশেই তীর চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান থাকে না বা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না রেখার ক্ষেত্রে। কিন্তু এই রেখা থেকে আরও দুইটা শব্দ আসছে, রেখাংশ এবং রশ্মি। যদি রেখাংশ বলে, রেখাংশ হচ্ছে রেখার একটা অংশ। রেখার একটা অংশ হলো রেখার যে কোনো একটা অংশ কেটে নিলে যার দুটোই প্রান্তবিন্দু থাকে তাকে রেখাংশ বলা হয়। আর রশ্মিটা হচ্ছে এক পাশে প্রান্তবিন্দু থাকবে আর এক পাশে অসীম বা থাকবে, সেটাকে রশ্মি বলা হয়। রেখার ভিতরে আমরা মূলত দুই ধরনের রেখা পাই, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। তো সরল রেখাটা কি? সরল রেখা হচ্ছে যদি একই দিক বরাবর একটা বিন্দু কোনো প্রকারে তার দিক পরিবর্তন না করে চলতেই থাকে, অর্থাৎ সোজাসুজি যে রেখাটা টানা হয় সেটাকে আমরা সরল রেখা বলে থাকি। কিন্তু যদি এই বিন্দু তার দিক পরিবর্তন করে তাহলে তাকে আমরা বক্ররেখা বলে থাকি। তাহলে রেখাকে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে সরলরেখা আর একটা বক্ররেখা। এখানে দুইটা সরলরেখার সাপেক্ষে সমান্তরাল রেখা তৈরি হয়। আমরা সমান্তরাল রেখা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সমান্তরাল রেখা হচ্ছে দুইটা রেখা থাকবে, একটা সরল রেখা আর একটা সরলরেখা। এই দুইটা সরলরেখার ভিতর বৈশিষ্ট্য থাকবে যে এখান থেকে যে বিন্দুর দূরত্বটা আছে, দুইটা সরলরেখার ভিতর যে দূরত্ব আছে, ধরলাম এইচ, তো ঠিক একই পরিমাণ দূরত্ব এটারও যাবে, যাওয়ার পরে এখান থেকে যে মাপটা নেওয়া হবে সেটাও এইচ হবে, এর কোনো কম বেশি হবে না। তাহলে তারা পরস্পরের সমান্তরাল রেখা হবে। অর্থাৎ আমরা এখানে সহজেই বলতে পারি, দুইটি রেখা চলার পথে যদি কখনোই তারা একে অপরের সাথে মিলিত না হয়, মিশে না যায়, তাদের ভিতর সংযোগ না ঘটে, তাহলে একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোণ নিয়ে। কোণ কাকে বলে? এগুলো আপনার বেসিক জিনিস, এটা আপনাকে জানতে হবে। কোণ কাকে বলে? দুটো সরলরেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দুইটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই যে আরেকটা সরলরেখা আমি আঁকলাম, এই সরলরেখা দুইটা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দেখেন এখানে এই যে আমি যদি এটার নাম দেই এ বি এবং এ সি, তাহলে দেখতে পাচ্ছি যে এ বি রেখা এবং এসি রেখা পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। তো এই এসি রেখার এবং এ বি রেখার মধ্যবর্তী যে জায়গা সেটাকে কোণ বলে। কোণ বলে। এই কোণের ভিতরে আবার একটু পার্থক্য আছে বা প্রকারভেদ আছে, আমরা সেই প্রকারভেদগুলো জানার চেষ্টা করব। কোণের ভিতরে প্রথমত আমরা পরিমাপের উপর ভিত্তি করে কোণকে তিন ভাগে ভাগ করতে পারি। সে তিনটা কি কি?
সূক্ষ্মকোণ, স্থূলকোণ, আরেকটা হচ্ছে সমকোণ। মূলত আমরা ছোটোবেলা থেকে এই তিনটা কোণের নামই শুনে আসি। তো এই তিনটা কোণ কাকে বলে, পরবর্তীতে পরিমাপের উপরে আরও কিছু কোণ আছে, আমরা সেগুলোও জানার চেষ্টা করব। আগে এই তিনটা কোণ জেনে নিই। সূক্ষ্মকোণ বলতে, সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্মকোণ মানে যে কোণের মান ছোট হবে। কিসের চাইতে ছোট হবে? 90 ডিগ্রির চাইতে ছোট হবে। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চাইতে ছোট হবে। তো আমরা 90 ডিগ্রিটা আগে একটু এঁকে নেই, ধরলাম এটা একটা 90 ডিগ্রি, বা এঁকে নিলাম 90 ডিগ্রি। তো এর চাইতে ছোট দেখেন, এবার এভাবে যদি আঁকি তাহলে এখানে যে কোণটা হচ্ছে, ধরলাম এটা 50 ডিগ্রি হলো। তো 90-এর চাইতে ছোট যে কোণটা হলো সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এখানে মানটা হতে পারে 1 ডিগ্রি, আবার 89 ডিগ্রিও হতে পারে। এই 1 ডিগ্রিও সূক্ষ্মকোণ, 89 ডিগ্রিও সূক্ষ্মকোণ। এরপরে আছে স্থূলকোণ। স্থূল বলতে বড় কোণকে বোঝায়, সে মানটা অবশ্যই 90 ডিগ্রির চাইতে বেশি হতে হবে। আমি যদি এই রেখার সাপেক্ষে একটু ধরি এবং এভাবে যদি একটা কোণ আঁকি, তো এখান থেকে এটা একটা কোণ ধরলাম। তো এই কোণের মানটা যদি 125 ডিগ্রি হয়, তো এই 125 ডিগ্রি মানটাকে আমরা স্থূলকোণ বলব। সূক্ষ্মকোণের মানটা 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, আর স্থূলকোণের মানটা 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এখানে আমাদের 90 ডিগ্রি মানটা বাদ পড়ে গেছে। 90 ডিগ্রির মান যেটা, সেটা হচ্ছে সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এখন এটা তো গেল ছোট বিষয়ে, যে ছোট কোণগুলোর বিষয়ে, কিন্তু আরও অনেক মাপ আছে, যেরকম সরল কোণ। সরল কোণ, এই সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয়। অর্থাৎ একটা সরল রেখা টানলে যে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করে তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে যে কোণের মান পাওয়া যায় তাকে বলা হয় সরল কোণ। এই কোণের মান 180 ডিগ্রি। সরল কোণের মান 180 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 180 ডিগ্রির মান 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট, সেই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ এই কোণের মান হতে পারে 181 ডিগ্রি অথবা 359 ডিগ্রি, এমন হতে পারে। এই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এবার আমরা একটু ইম্পর্টেন্ট বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ, পূরক এবং সম্পূরক। সম্পূরক শব্দটা বড় এবং পূরকটা ছোট, এখান থেকে একটু মনে রাখবেন। তার মানে পূরক কোণের মান হবে কম এবং সম্পূরক কোণের মান হবে বেশি। পূরক কোণের সংজ্ঞাটা হচ্ছে, যদি দুইটা কোণের মানের যোগফল 90 ডিগ্রি হয়, আমি একটা কোণ এক্স ধরলাম, অপর কোণ ওয়াই ধরলাম, তো এক্স প্লাস ওয়াই এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে পূরক কোণ বলা হয়, বা এক্সকে ওয়াইয়ের পূরক কোণ বলা হয়, আবার ওয়াইকে এক্সের পূরক কোণ বলা হয়। অর্থাৎ দুইটার যোগফল কোনো প্রকারে 90 ডিগ্রি হলে, দেখি আমরা 1 ডিগ্রি এর সাথে যদি 89 ডিগ্রি যোগ করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি। তো এই 1-এর পূরক কোণ 89 ডিগ্রি। আবার 5 ডিগ্রি যোগ 85 ডিগ্রি, দেখেন এটাও 90 ডিগ্রি হচ্ছে। তো এই 5-এর পূরক কোণ 85 ডিগ্রি, আবার 85-এর পূরক কোণ 5 ডিগ্রি। তো আপনার যদি পরীক্ষায় আসে 25 ডিগ্রি এর পূরক কোণের মান কত, তো আপনাকে অবশ্যই এটা বের করতে গেলে 90 থেকে সরাসরি 90 ডিগ্রি থেকে সরাসরি 25 ডিগ্রি বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে মানটা আসবে সেটা আমাকে লিখে ফেলতে হবে 65 ডিগ্রি। 25 ডিগ্রি এর পূরক কোণ 65 ডিগ্রি। ঠিক একইভাবে আপনার 15 ডিগ্রির পূরক কোণ 75 ডিগ্রি। এগুলো একটু হিসাব করে নিতে হবে, আশা করি পারবেন। এবার আসি সম্পূরক কোণ।
সম্পূরক কোণ একই রকম দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180, আমি যদি এক্স এবং ওয়াই দুইটা কোণ ধরি তাহলে এদের যোগফল হবে 180 ডিগ্রি। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার সম্পূরক কোণ বলে। যেমন এক্স এর সম্পূরক কোণ ওয়াই, ওয়াই এর সম্পূরক কোণ এক্স। এখানে আমরা একটা হিসাব করতে পারি 5 ডিগ্রি এর সম্পূরক কোণ কত। 5 ডিগ্রির সম্পূরক কোণ 175 ডিগ্রি, কারণ 5 আর 175 যোগ করলে 180 ডিগ্রি হয়। ঠিক একইভাবে যদি 15 ডিগ্রিটা হিসাব করি তাহলে 165 ডিগ্রি আসে, 180। আবার 90 ডিগ্রি হিসাব করলে 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রির সম্পূরক কোণ 90 ডিগ্রি। আবার একইভাবে আপনার আসে 75 ডিগ্রি এর পূরক কোণ সম্পূরক কোণ 105 ডিগ্রি। তো আপনার পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন যে নিচের কোণ দুইটি পরস্পরের সম্পূরক কোণ, অথবা 65 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত, 75 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত, বা 160 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত। যখনই আপনার এই ধরনের প্রশ্ন আসবে তখন অবশ্যই যা সম্পূরক কোণ চেয়েছে সেটা বের করতে গেলে 180 ডিগ্রি থেকে সেই মানটা বিয়োগ করে দেবেন। তো এটা হচ্ছে 160 ডিগ্রি, যদি আমি বিয়োগ করে দেই 180 থেকে তাহলে আমার মানটা আসে 73 ডিগ্রি। তো 107-এর সম্পূরক কোণ 73 ডিগ্রি। এভাবে বাকিগুলো আপনারা নির্ণয় করবেন। এবার আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক বিষয় সেটা হচ্ছে একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ এবং সন্নিহিত কোণ। এই চারটা বিষয়ের ভিতরে আমরা আগে সন্নিহিত কোণটা শেখার চেষ্টা করি। সন্নিহিত কোণ হচ্ছে দুইটা কোণ যদি একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং তাদের ভিতরে একটা কমন বাহু থাকে। তো আমি একটু নেওয়ার চেষ্টা করি। তাদের ভিতরে একটা কমন বাহু থাকে, কমন বাহু। এখানে দেখেন এ বি সি ডি, এখানে কোণ এ বি সি, আর একটা হচ্ছে কোণ সিবিডি। কোণ সিবিডি মানে এই কোণ, এ বি সি মানে এই কোণ। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দুইটা কোণ। এই দুইটা কোণের ভিতরে একটা কমন বাহু আছে বিসি। তো দেখেন যে বিসি বাহুয়ের দুই পাশে দুইটা কোণ হয়েছে। যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বাহুয়ের দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণ বলা হয়। তাহলে কখন সন্নিহিত কোণ বলছে? যখন একটা নির্দিষ্ট বাহুয়ের দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে তখন তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। এরপরে আসি একান্তর কোণ। একান্তর কোণ হিসাব করতে গেলে, একান্তর কোণ এবং অনুরূপ কোণ এই দুইটা হিসাব করতে গেলে আপনাকে সমান্তরাল রেখা নিতে হবে। সমান্তরাল রেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেখা দ্বারা ওই দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করতে হবে। তো আমরা এখানে নাম দেই এ বি সি ডি ই এফ, এটার নাম দিলাম জি, এটা এইচ। এখানে আমাদের একান্তর কোণ এবং বিপ্রতীপ কোণের অনুরূপ কোণের হিসাবটা একটু বুঝতে হবে। সহজে মনে রাখার জন্য মনে রাখবেন, একান্তর কোণের একটা কোণ যদি একটা বাহুর নিচে হয়, অপর সমান্তরাল বাহুর একান্তর কোণটা উপরে হবে। আবার একটু দেখি, একটা কোণের, একটা বাহুর নিচে যে কোণ আছে, এই যে ছেদ করা যে বাহু, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা দেখেন এ বি বাহুর নিচে আছে। আবার এই যে সিডি একটা সমান্তরাল যাকে একই বাহু ইএফ ছেদ করেছে এবং তার উপরে এই যে এইচ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটু দেখে নেন, এই কোণটা এটা হচ্ছে নিচে, আবার এই সিডি বাহুর উপরে হয়েছে একটা কোণ। এই দুইটা কোণকে পরস্পরের একান্তর কোণ বলবে। তো আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে এখানে আমরা বলতে পারি যে কোণ এ জি এফ এবং কোণ
ই এইচ ডি, এরা পরস্পরের একান্তর। অর্থাৎ দুইটা দেখেন, একটা হচ্ছে সমান্তরাল বাহুর নিচে আর একটা উপরে, এরকম যদি হয় তাহলে তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে। আর যদি একই পাশে হয়, দুইটাই উপরে বা দুইটাই নিচে, তাহলে তাদেরকে পরস্পরের সমান্তরাল এই অনুরূপ কোণ বলে। আপনারা এরপরে আরও কিছু বের করবেন যে কোনটা অনুরূপ কোণ, কোনটা একান্তর কোণ। এখানে দেখেন এ বি বাহুর উপরের অংশে ই জি বি, ই জি বি এই কোণটা উৎপন্ন হয়েছে, ই জি বি। আবার ঠিক একইভাবে সিডি এর উপরের অংশে ই এইচ ডি এই কোণটা উৎপন্ন হয়েছে। তো এই দুইটা কোণ পরস্পরের অনুরূপ কোণ। এখন এদের একটা সূত্র মনে রাখতে হবে যে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। একান্তর কোণদ্বয় পরস্পরের সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরস্পরের সমান ছিল। আবার অনুরূপ কোণদ্বয় পরস্পরের সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরস্পরের সমান ছিল। আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটা রেখা পরস্পরকে ছেদ করে গেলে, দেখেন ছেদ করে গেলে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আমি যদি এটাকে নামকরণ করি এ বি এবং সিডি, তাহলে আমার এখানে একটা কোণ হচ্ছে কোণ এ, এটা ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও সি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আরেকটা এর বিপরীতে, দেখেন এর বিপরীত বলতে এখান থেকে এই পাশে কোণ বিওডি, এই যে কোণ বিওডি, তাহলে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। এই যে বিপরীত পাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে তারা পরস্পরের বিপ্রতীপ কোণ। একান্তর কোণ, অনুরূপ কোণ, যেমন একান্তর কোণ দ্বয় পরস্পরের সমান ছিল, অনুরূপ কোণ দ্বয় পরস্পরের সমান ছিল, ঠিক একইভাবে বিপ্রতীপ কোণও পরস্পরের সমান হয়ে থাকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা সেদিক থেকে বলতে পারি একান্তর কোণ দ্বয়, অনুরূপ কোণ দ্বয় এবং বিপরীত কোণ দ্বয় পরস্পরের সমান হয়। আমরা আগের চিত্রটা আবার একটু আঁকি, এবার দেখতে পারবো যে সব তথ্যগুলো আমাদের ঠিক আছে কিনা। আমি বলছি যে এ এ জি এফ একটা কোণ, এই কোণ এবং ই এইচ ডি এই কোণ, এরা পরস্পরের একান্তর কোণ। একান্তর কোণ দ্বয় পরস্পরের সমান, অর্থাৎ এটা সমান এটা। আবার বলছি অনুরূপ কোণ দ্বয় পরস্পরের সমান, সেক্ষেত্রে ই জি বি এই কোণ এবং ই এইচ ডি এই কোণ পরস্পরের সমান। তো আমি যদি একটু লিখি, তো এটা এরকম হচ্ছে, দুইটা এ জি এইচ সমান কোণ ই এইচ ডি। আবার বলছি কোণ ই এইচ ডি সমান কোণ ই জি বি। দুইটা ক্ষেত্রে ই এইচ ডি আছে, তো ই এইচ ডি সমান, যেহেতু দুইটাতেই আছে এই জন্য আমরা লিখতে পারি কোণ এ জি এইচ সমান কোণ ই জি বি। এখন আমরা একটু খেয়াল করে দেখতে পারি যে একটা সরলরেখা এই যে গিয়েছে, আর একটা সরলরেখা এপাশ থেকে এসেছে, যারা পরস্পরের এই জি বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে এই কোণটা পরস্পরের বিপরীত কোণ। অর্থাৎ আমি যে বলছি যে বিপরীত কোণ ও পরস্পরের সমান, সেই শর্ত সবসময় মেনে থাকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের আছে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। আমরা অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।